হরিচন্দ্রপুর নামের একটি গ্রামে বিনোদ নামক একজন চাষি বাস করতেন। সে তার জমিতে যা ফলন করত তা বিক্রি করে তাদের ভালো মতনই সংসার চলে যায়। বিনোদের স্ত্রীর নাম বিমলা, তাদের একটি ছোট মেয়েও রয়েছে যার নাম হলো দিবা। তো একদিন সকালবেলা, গিনি শুনছো, আমি জমিতে গেলাম, দুপুরের খাবার তুমি দিবাকে দিয়ে পাঠিয়ে দিও। আচ্ছা গো, ঠিক আছে, কেবল তুমি সাবধানে যেও। হ্যাঁ গো হ্যাঁ, তোমারও তো চিন্তা করতে হবে না। জমিতে পৌঁছে বিনোদ, এবারের ফলনটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। ভালোই ভালোই ধানটা উঠলে তাড়াতাড়ি বিক্রি করে দিব, আর কিছু চাল ভাঙিয়ে বাড়ির জন্য একটা বস্তা রেখে দেব। বাবা, এই নাও তোমার দুপুরের খাবার, খেয়ে নিও। আচ্ছা মা, ঠিক আছে। তারপর দিবা চলে যায়। বিনোদ জমির একধারে বসে ভাত খেতে থাকে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। বিনোদের ধান পাকে। সে সেই ধান বিক্রি করে এবং কিছুটা চাল ভাঙিয়ে রেখে দেয় বাড়ির জন্য। তো একদিন রাতের বেলা, কি গো, তুমি কি চিন্তা করছো? চিন্তার আর কি শেষ আছে বলো? ধানের ফলনটা তো বেশ ভালোই হলো, কিন্তু এরপর যে কি চাষ করি সেটা নিয়েই বড্ড চিন্তায় আছি। তুমি এত চিন্তা করো না, আমাদের জমিতে তো সবসময় ভালো ফলনই হয়। তুমি দেখো, এইবার আমাদের জমিতে তুমি যা চাষ করবে সেইটাই ভালো হবে। আমি একটা কিছু ভেবেছি। কি ভেবেছো বলো? আমি ভেবেছি এবার জমিতে লাউ চাষ করব, তাহলে লাউয়ের ডগাও বিক্রি করতে পারবো, সঙ্গে লাউও বিক্রি করা যাবে। হ্যাঁ, এটা তুমি ভালোই ভেবেছো। বেশ বেশ, তাহলে জমিতে লাউয়ের চাষই করা হোক। তার পরের দিন বিনোদ জমি ভালো করে চষে নিয়ে লাউয়ের দানা বুনে দিল। সেই সময় গ্রামের আরেকজন চাষি প্রতাপ সেই পথ দিয়ে যাচ্ছিল। বিনোদ তার জমিতে কি যেন বুনছে সেটা সে দেখে ফেলল। এরপর প্রতাপ মনে মনে বলতে থাকে, কি রে, এই ধানের ফলন শেষ না হইতেই বিনোদ আবার তার জমিতে চাষ শুরু করে দিল। কি রে বিনোদ, জমিতে কি লাগাইতেছো? জমিতে লাউয়ের দানা ফেলছি। বেশ বেশ, ভালোই তো। বিনোদকে দেখে প্রতাপও তার জমিতে লাউয়ের বীজ বপন করলো। বেশ কিছুদিন পরে বিনোদের জমিতে লাউয়ের ফলন বেশ ভালোই হলো। বিনোদের জমিতে এত লাউ হইছে, কিন্তু আমার জমিতে তো এখনো কোনো লাউই হইল না। প্রতিবারই বিনোদ জিতে যাইব। ও যা চাষ করে সেটাই ভালো হয়, আর আমার কোনো ফলনই হয় না। আর না, এইবার আমার কিছু একটা করতেই হইব। যাক, লাউগুলো বেশ ভালোই ধরেছে। কাল সকালে কিছু লাউ কেটে বিক্রি করতে নিয়ে যাব। কিন্তু সেদিন রাতের বেলা প্রতাপ এসে বিনোদের জমির সব লাউ কেটে নিল। পরের দিন সকালবেলা, এ কি, আমার গাছের সব লাউ কোথায় গেল? হায় হায়, আমারে কি সর্বনাশ হলো! কে আমার লাউ চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করি? প্রতাপ লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। বেশ হইছে, তোর গাছের সব লাউ আমি বিক্রি কইরা অনেক দাম পাইছি। এবার তুই ফকির হবি আর আমি হমু রাজা। বিনোদ কাঁদতে থাকলো তার জমিতে বসে বসে। এমন কেন হলো আমার সাথে? না, আমি আজ আর বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে যাওয়ার কোনো মুখ আমার নেই। মনের দুঃখে বিনোদ গ্রামের উত্তর পূর্ব কোনো ধারে নিজের মতো হেঁটে যেতে থাকলো। আপন মনে হাঁটতে হাঁটতে সে কখন যে এক গভীর জঙ্গলে পৌঁছালো সে নিজেও বুঝতে পারল না। আমি আমি আর হাঁটতে পারছি না।
বিনোদ একটি গাছের তলায় বসে মন খারাপ করে বিশ্রাম নিতে থাকলো। ঠিক এমন সময় সে একটি শব্দ শুনতে পেল, একটি মেয়ের কান্না শুনতে পেল। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কে যেন কাঁদছে মনে হচ্ছে, কিন্তু এই গভীর জঙ্গলে কে আসবে? বিনোদ উঠে গিয়ে একটু এগিয়ে গেল। এগিয়ে যেতেই সে শুনতে পায় সেই কান্নার আওয়াজটা আরো জোরালো হয়ে উঠছে। কেউ থাকলে বাঁচাও আমাকে। কে? কোথায় তুমি? কে কাঁদছো এভাবে? তোমার কি কোনো বিপদ হয়েছে? কিন্তু আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। আমি নদীর মধ্যেই রয়েছি, তুমি আমাকে দেখতে পাবে না। আমাকে দয়া করে উদ্ধার করো এখান থেকে। কিন্তু আমি কিভাবে তোমাকে উদ্ধার করব? এই নদীটা তো অনেক গভীর, তাছাড়া আমার তো সাঁতারও জানা নেই। তুমি যদি আমাকে উদ্ধার করতে চাও তবে এই জঙ্গলের মধ্যে একটা মাকাল ফল গাছ আছে, আর ওই গাছে একটা সোনার মাকাল ফল। তোমাকে সেটা শনাক্ত করে নিয়ে আসতে হবে। ওই সোনার মাকাল ফলের মধ্যে যে শ্বাসটা আছে ওইটা যদি তুমি এই নদীর জলে ফেলে দাও, তখনই এই নদীর জল রূপলি রঙের হয়ে উঠবে আর আমি মুক্তি পাবো। বেশ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তারপর বিনোদ সেই জঙ্গলের মধ্য থেকে সোনার মাকাল ফল নিয়ে এসে সেটির শ্বাস নদীর জলে ফেলে দেয়, এবং সঙ্গে সঙ্গে নদীর জল রূপালী রঙের হয়ে ওঠে, এবং সঙ্গে সঙ্গে সেই নদীর জল থেকে অপরূপা সুন্দরী জলপরি উঠে এলো। এ কি? কে তুমি? আমি জলপরি। আজ থেকে বেশ কিছুদিন আগে এক রাক্ষসী আমাকে বন্দি করে রেখেছিল এই জঙ্গলের নিচে। আজ তুমি আমার সেখান থেকে রক্ষা করলে। বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না। আমি জানি তোমার জীবনে কোনো ক্ষতি হয়েছে। আচ্ছা, তুমি যদি জানতে পারো তোমার সেই ক্ষতি কে করেছে, তাহলে তুমি তাকে কি করবে? আমি কিছু করব না। কেউ কারো ক্ষতি করে কখনোই ভালো থাকতে পারে না। যে আমার জমির লাউ চুরি করে নিয়ে গিয়েছে, সে একদিন না একদিন এর ফল ঠিকই ভোগ করবে। তুমি অনেক ভালো একজন মানুষ। এই নাও, আমি তোমাকে এইটা দিলাম। কি এটা? এটা তো একটা চমক। আমি এটা দিয়ে কি করব? তোমার জমির কাছে নিয়ে এই চোঙটার মধ্যে দিয়ে ফু দিলেই তাহলেই বুঝতে পারবে। এখন আমি চলি। তারপর জলপরি চলে গেল, আর বিনোদ তার জমির কাছে গিয়ে সেই চোঙের মধ্যে ফু দিতেই তার জমিতে সব গাছের লাউ ধরে গেল। আরে, আমার সব গাছে আবার লাউ হয়েছে। বিনোদ বাড়ি গিয়ে তার স্ত্রীকে সব জানালো। সে কি গো, সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ। সেই লাউ পরের দিন বাজারে বিক্রি করতে নিয়ে গেল এবং অনেক টাকা পেল। পরের দিন আবার সে সেই চোঙ দিয়ে জমিতে ফু দিতেই লাউ ধরে গেল তার গাছে। এইটা কি কইরা সম্ভব? রোজ রোজ এত লাউ গাছে ধরে কেমনে? আমি তো চুরি কইরা সব কাইটা নিয়ে আইছিলাম, সেই দিনই আবার কিভাবে এত লাউ ধরলো গাছে? দেখো, তুমি যতই আমার ক্ষতি করতে চাও, উপরওয়ালা ঠিকই আমার সহায় আছেন। আমি জানি লাউগুলো তুমিই চুরি করেছ, কিন্তু তারপরও। প্রতাপ কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে বিনোদ রোজ ওই জলপরির দেওয়া চোঙে ফু দিয়ে জমিতে লাউয়ের ফলন বাড়িয়ে তুলছে, আর অনেক টাকায় সেগুলোকে বিক্রিও করতে থাকলো।